হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখতে দেখতে আজ চলে আসলাম ক্যালকাটা চিড়িয়াখানা বা আলিপুর পশুশালা, যেটা কিনা ভারতের প্রাচীনতম চিড়িয়াখানাগুলোর ভিতর অন্যতম। এবং বোঝাই যাচ্ছে এটি ক্যালকাটার অন্যতম প্রধান একটা পর্যটন কেন্দ্র। তো আমরা মাত্র 50 টাকা প্রবেশ মূল্য ব্যয় করে আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথেই পাশে দেখলাম যে আরেকটি অফার রয়েছে। কেউ যদি হাঁটতে না চান তবে তাদের গাড়ির সুব্যবস্থা রয়েছে, তবে সেক্ষেত্রে আপনাদেরকে 100 টাকা অতিরিক্ত পে করতে হবে। তো আমি এবং আমার ওয়াইফ দুজনে প্রত্যেকে 100 টাকা ব্যয় করে আমরা গাড়িতে উঠে পড়লাম। যতটুকু জানতে পারি, এই আলিপুর পশুশালা বা ক্যালকাটা চিড়িয়াখানা 1876 সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এর আয়তন ছিল 45 একর। এটি সবচেয়ে বেশি বিখ্যাত যে কারণে একটি কচ্ছপের জন্য। কচ্ছপটির নাম অদ্বৈত কচ্ছপ। লোকমুখে শোনা হয় এটি লর্ড ক্লাইভের ব্যক্তিগত কচ্ছপ ছিল এবং এই কচ্ছপটির বয়স ছিল প্রায় 250 বছরেরও বেশি। এছাড়াও এখানে কিছু কৃত্রিম প্রজনন প্রকল্প চালু রয়েছে। বিগত কয়েক দশক ধরে এখানে কিছু কৃত্রিম সংক্রমণ করা হয়েছে এবং সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা, কন্ট্রোভার্সিরও জন্ম দিয়েছে। এবার আসি সেই সংক্রমণ সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দিই। যতটুকু জানি, 70-এর দশকে এখানে সিংহ এবং বাঘের সংমিশ্রণে তৈরি করা হয় লাইগন এবং 70-এর এই দশকটায় দুটি লাইগনের জন্ম দেওয়া হয়। একটির নাম রুদ্রাণী, যেটা জন্মগ্রহণ করে 1971 সালে। ঠিক তার 2 বছর পরেই জন্ম নেয় রঞ্জিনী। বলা বাহুল্য, রয়্যাল বেঙ্গল টাইগার এবং আফ্রিকান লায়নের সংক্রমণের ফলে এদের জন্ম হয়। আফ্রিকান সিংহের ঔরস্যে রুদ্রাণী 7টি সন্তানের জন্ম দেয়। 1985 সাল, এই সালটা এই চিড়িয়াখানার জন্য কিছুটা বিব্রতকর। এর কারণটা হচ্ছে একটা সংস্থা, নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড। এই সংস্থাটা ফর নেচার, এই সংস্থাটা এই যে সংকলন করা হয়, এই সংকলনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেই 1985 সালে ভারত সরকার আইন করে চিড়িয়াখানার ভিতরে সংকলন প্রজনন বন্ধ করে দেয়। সেই শুরু থেকে যতটুকু জানি, এর নতুনভাবে আর বিস্তার সম্ভব হয়নি। এখানে কিছু ভবন রয়েছে, যার ভিতরে সরীসৃপ ভবন, বনমানুষ ভবন, হস্তি ভবন, প্যান্থার ভবনও রয়েছে। এর জলাশয়ে প্রচুর পরিযায়ী পাখি আছে, কিংবা বিভিন্ন সিজনে খুব সম্ভবত বিভিন্ন পরিযায়ী পাখি আসেও। এটি প্রবেশ করার পর জনসংখ্যা দেখে যারা যারা পর্যটক এসেছে তাদের দেখে বোঝা যাচ্ছে যে এটা খুব জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র। এবং এর আগে এর প্রবেশ মূল্য খুব কম ছিল, 5 টাকাও ছিল। তখন এর থেকে রাজস্ব খুব কম আয় হতো ইন্ডিয়ান সরকার। এবং বলা হয়ে থাকে যে কখনো কখনো বিশেষ দিনে, বিশেষ করে বড়দিন বা ইংরেজি নববর্ষগুলোতে দেখা যায় চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা কখনো কখনো 25,000-এরও বেশি হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে বাঘ মামা, একে রয়্যাল বেঙ্গল টাইগার না বলে মামাই বলা উচিত। এছাড়াও এই চিড়িয়াখানায় আমি সর্বপ্রথম নেকড়ে দেখি, যেটা আমি কখনো অন্য কোথাও দেখার সুযোগ পাইনি। এখানে আফ্রিকান সিংহ, জাগুয়ার, জলহস্তি, ভারতীয় এক সিংহ, গন্ডার, গ্ল্যান্ড জেব্রা, এমু, বিভিন্ন ধরনের হাতি, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। তো
আমরা 100 টাকার বিনিময়ে যে গাড়িটা পাই, সেই গাড়িতে করে সুন্দর মতন ঘুরছি, অনেকেই পায়ে হাঁটছে। এটা খুব কঠিন পায়ে হেঁটে পুরোটা দেখা। আমি বলবো আমি খুব আরামেই পুরো পথটা পাড়ি দিয়েছি। এখানে বহু ধরনের পাখি রয়েছে। তবে আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের চিড়িয়াখানা এবং ক্যালকাটার চিড়িয়াখানা, এই দুটোর ভিতর যদি আমি কম্পেয়ার করি, তাহলে আসলে কয়েকটা পার্থক্য খুব সুস্পষ্ট হয়ে ওঠে। তার ভিতরে একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। বাংলাদেশের চিড়িয়াখানাটা আমার কাছে যেটা মনে হয়েছে তুলনামূলকভাবে বড়, সেই সাথে স্ট্রাকচারাল যদি আমি বিউটির কথা বলি তাহলে বলবো অবশ্যই সেটা কলকাতার চিড়িয়াখানার থেকে উন্নত। বাট পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে যদি আমি বলি, প্রাণীগুলোর যত্ন কথা যদি আমি বলি, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে এখানে এই আলিপুর পশুশালা বা ক্যালকাটা চিড়িয়াখানা বাংলাদেশের ঢাকার যে চিড়িয়াখানা, জাতীয় যে চিড়িয়াখানা, তার তুলনায় ঢের উন্নত, অনেক বেশি আগানো। সেই সাথে আরো একটা জিনিস, এই যে দেখুন আপনার এটাকে এই চিড়িয়াখানাটা পুরোটা ঘুরে দেখবার জন্য এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে চিড়িয়াখানায় এ ধরনের ব্যবস্থা নেই। আমরা যারা ইয়াং আছি তারা হয়তো বা হেঁটে দেখতে পারবে, কিন্তু যারা বয়স্ক বা শিশু তাদের পক্ষে এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার। তো আমি এ কারণে বলবো বাংলাদেশের ঢাকার যে জাতীয় চিড়িয়াখানাটা রয়েছে, এর দায়িত্বে যারা নিয়োজিত তারা যেন অবশ্যই সদর দৃষ্টি দেন এই প্রাণীগুলোর যত্ন নেওয়ার ক্ষেত্রে। 2 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। এখানে অনেক পাখি রয়েছে, বাংলাদেশেও অনেক পাখি ময়ূর রয়েছে। তবে আমি এখানকার পাখি এবং ওইখানকার পাখির ভিতরে পার্থক্য যেটা দেখলাম, আমার কাছে এখানকার পাখিগুলো অনেক বেশি সুস্থ মনে হয়েছে। বাট বাংলাদেশের পাখিগুলোকে খুব দুর্বল, নাজুক মনে হচ্ছিল অসুস্থ। আমাদের জাতীয় এই যে চিড়িয়াখানা, তাতে যারা দায়িত্বে রয়েছেন তারা যদি একটু দৃষ্টি দেন, তাহলে এখান থেকে একটা বিশাল পরিমাণে রাজস্ব ইনকাম করা সম্ভব। এভাবে ঘুরতে ঘুরতে হয়তোবা আমরা ভারতের অন্য কোনো স্টেটের চিড়িয়াখানায় চলে যাব বা অন্য কোনো দেশের চিড়িয়াখানায় চলে যাব। তখন হয়তোবা ভারতের চিড়িয়াখানা, বাংলাদেশের চিড়িয়াখানা ও অন্য দেশের চিড়িয়াখানার সাথে আমি এটা কম্পেয়ার করতে পারব। সবাই ভালো থাকুন, এই প্রত্যয় নিয়ে শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ, বাই।